প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। রাখালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রীতম পাল, সহকারী শিক্ষক, রাখালিয়া উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় এসো বলকে জানি নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচ্য পাঠ হচ্ছে ধাক্কা ও টানা বল এবং জড়তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনীয় উপকরণ নিয়ে বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থেকো। আজকের পাঠ হচ্ছে আমার ধাক্কা ও টানা বল এবং জড়তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই একটু বইতে আসব। বইয়ের মধ্যে ধাক্কা ও টানা বল নিয়ে একটু আলোচনা আছে। আমরা আগে ওই অংশটা একটু পড়ব। যেমন তোমার কোনো বন্ধু যদি তোমাকে ধাক্কা দিল, এটাও এক ধরনের বল। যেহেতু ধাক্কা দিচ্ছে, তুমি কিন্তু নিজ অবস্থান থেকে সরে যাচ্ছ, তাহলে এটাও বল। আবার ধরো আরেক বন্ধু তোমাকে ওর কাছে হাত ধরে তোমাকে টানছে, এটাও আবার এক ধরনের বল। তাহলে ধাক্কা যখন দিছে এক বন্ধু, তখনও বল প্রয়োগ করা হয়েছে। আবার তোমাকে যখন ওর আরেক বন্ধু হাত টেনে কাছে আনছে, সেটাও এক ধরনের বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দুইটা ক্ষেত্রেই কিন্তু বল। এই দুইটা ক্ষেত্রে বলের মধ্যে একটাকে আমরা বলবো ধাক্কাজনিত বল, আরেকটাকে বলবো টানা বল। এখন ধাক্কাজনিত বলকে যদি আমি ঠেলা বলও বলি, তাও কিন্তু ভুল নয়। ধাক্কা এবং ঠেলা দুইটা একই কথা। তাহলে আমরা বল কিন্তু দুইভাবেই বলতে পারি। একটা হচ্ছে ধাক্কাজনিত বল অথবা ঠেলা, আর আরেকটা হচ্ছে টানাজনিত বল। দুইটাই বল, একটা ধাক্কাজনিত বল আর একটা হচ্ছে টানাজনিত বল। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাক্কাজনিত বল আর টানাজনিত বল সম্পর্কে আমরা একটু বুঝলাম। এছাড়াও আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি। যেমন তুমি তোমার যে রুমে পড়ো, অবশ্যই ওই রুমের দরজা থাকে। ধরো তুমি রুমে প্রবেশ করবা, রুমের দরজাটা আটকানো অবস্থায় আছে। এখন তুমি রুমে প্রবেশ করবা, তাহলে যখনই তুমি প্রবেশ করবা তখনই দরজাটাকে আমরা সচরাচর ধাক্কা দিই, বা তুমি ধাক্কা দিবে বা বল প্রয়োগ করে সরানোর চেষ্টা করবে। তাহলে সেই বল প্রয়োগ করে যখন সরানোর চেষ্টা করলা বা ধাক্কা দিলা, সেটাকেই বলবো আমরা ধাক্কাজনিত বল বা ঠেলা। আবার ধরো তুমি রুমে পড়া শেষ করার পর তুমি রুম থেকে বের হয়ে যাবা। সচরাচর আমরা যখন রুম থেকে বের হই, তখন আমরা কি করি? রুমটাকে বন্ধ করে ফেলি। ঠিক যখন তুমি দরজাকে বের হওয়ার সময় টান দিচ্ছ, তখন তুমি দরজাকে টান দিচ্ছ, অর্থাৎ নিজের অবস্থানের দিকে নিয়ে আসছো। তাহলে এটাকে আমরা কোন ধরনের বল বলবো? টানজনিত বল, মানে টানা বল। আচ্ছা, তাহলে আমরা এর আঙ্গিকে একটা প্রশ্ন লিখতে পারি, ধাক্কা ও টানা বল বলতে কি বুঝো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নগুলো অবশ্যই নোট করবে এবং উত্তরগুলো কিন্তু অলরেডি আমি আমার থিওরিক্যাল যখন আমি বলছি তখনই কিন্তু তোমরা উত্তরগুলো লিখে রাখতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন আমরা লিখতে পারি, ধাক্কা ও টানা বল বলতে কি বুঝো?
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা অলরেডি আমি দুইভাবেই উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমরা আশা করি এটা লিখতে পারবে। ধাক্কাজনিত বল, যে কোনো বস্তুকে দূরে সরানোর জন্য যে বল প্রয়োগ করা হয় বা নির্দিষ্ট অবস্থান থেকে দূরে সরানোর জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা ধাক্কাজনিত বল বলবো। আর টানাজনিত বল বলবো আমরা যে কোনো বস্তুকে নিজ অবস্থান থেকে মানে দূর অবস্থান থেকে নিজের কাছে আনার জন্য যেই বল প্রয়োগ করা হয় তাকে টানা বল বলবো। দূর অবস্থান থেকে নিজের কাছে আনার জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে টানাজনিত বল বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এবার আসো, এই বল সম্পর্কিত রাশি নিয়ে বিজ্ঞানী নিউটন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে তিনি 3টি সূত্রের প্রকাশ করেন। তাহলে বিজ্ঞানী নিউটন এই বল সম্পর্কিত রাশির উপর গবেষণা করে বা পরীক্ষা নিরীক্ষা করে 3টি সূত্রের প্রকাশ করেন। এই সূত্র 3টিতে কয়েকটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন থাকে। যেমন ধরো, তোমাদের বইতে আছে বল, ভর, জড়তা ও গতি। তাহলে কয়টা জিনিস? বল, ভর, জড়তা ও গতি। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, বিজ্ঞানী নিউটন বল সম্পর্কে যখন তিনি গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি 3টা সূত্র, বল সম্পর্কিত 3টা সূত্র নিয়ে প্রকাশ করেন। তিনি এই সূত্র 3টার মধ্যে এই রাশিগুলার সম্পর্ক স্থাপন করা হয়। কি কি? বল, ভর, জড়তা ও গতি। তাহলে বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনি 3টি সূত্র প্রকাশ করেন। কয়টি সূত্র প্রকাশ করেন? 3টি সূত্র। তাহলে এর আলোকে আমরা লিখতে পারি বিজ্ঞানী নিউটন কোন কোন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন আমরা লিখতে পারি বিজ্ঞানী নিউটন কোন কোন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। 3টি সূত্র প্রকাশ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, কোন কোন রাশির উপর মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন? বল, ভর, জড়তা ও গতি সম্পর্কিত এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র কি করেন? প্রকাশ করেন। তাহলে আজকে আমি এই বল সম্পর্কিত 3টি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি নিয়ে আমি আলোচনা করব। তো নিউটনের বল সম্পর্কিত প্রথম সূত্রটি হলো, আমরা একটু প্রথম সূত্রের মধ্যে আসি, একময় সূত্র। তাহলে নিউটনের বল সম্পর্কিত প্রথম সূত্রটি হলো, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে আমি কি বলছি। প্রথম সূত্রটি হলো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, মানে সুষম দ্রুতিতে চলতে থাকবে। যেমন ধরো
তাহলে নিউটন প্রথম সূত্রটা হচ্ছে কি, বাহ্যিক কোনো বল, বাহ্যিক অর্থাৎ মানে বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু মানে পৃথিবীতে যত স্থির বস্তু আছে সকল স্থির বস্তুই কি থাকবে, স্থির থাকবে। এবং যদি গতিশীল বস্তু মানে বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতেই থাকবে। ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, এখন সাইকেলে অবশ্যই আমরা পেডেলটা চাপ দিচ্ছি, পেডেল চাপ দেওয়ার ফলে সাইকেলটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাইলে এখানে কিন্তু বাহ্যিক কি প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে। তাইলে যদি আমি সাইকেলটাকে প্যাডেল চাপ না দিতাম, নিউটনের প্রথম সূত্র আলোকে যদি আমি সাইকেলটাকে প্যাডেল চাপ না দিতাম, বাহ্যিক বল প্রয়োগ না করতাম, তাহলে সাইকেলটা কি অবস্থায় থাকতো, স্থির অবস্থায় থাকতো। ধরো তাহলে পরের অংশে এটা কিন্তু দুইটা অংশ, স্থির অবস্থায় থাকতো। এবং গতিশীল বস্তু, ধরো সাইকেলে সে বল প্রয়োগ করছে, তাহলে গতিতে পরিণত হয়েছে, ঠিক আছে, গতিতে পরিণত হয়েছে, তাহলে কিন্তু সাইকেলটা মানে বল প্রয়োগ করার ফলে গতিতে পরিণত হয়েছে। তাহলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কিন্তু সাইকেলটা চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকার কথা, চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকার কথা। যেহেতু বলছে যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সুষম গতিতে চলতে থাকবে, তাহলে সাইকেলটা চিরকাল গতিশীল থাকার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি যদি প্যাডেল চাপ না দেই তাহলে দেখা যাচ্ছে কিছু দূর সাইকেলটা যাওয়ার পর সাইকেলটা কি যাচ্ছে, থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে। তাহলে পরের অংশটা কিন্তু নিউটনের সূত্রের মতের সাথে মিলছে না। তো শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা যদি লক্ষ্য করি, এখানে নিউটন ঘর্ষণ বলের কথাটা কিন্তু ধরে নাই প্রথম সূত্রের ক্ষেত্রে। যদি মনে করো ঘর্ষণ বল না থাকতো, রাস্তার ঘর্ষণ অর্থাৎ যে চাকা এবং রাস্তার মধ্যে একটা কিন্তু ঘর্ষণ হচ্ছে, তাহলে এটা তৃতীয় বলটা, ঠিক আছে, তাহলে একটা বলটা ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ, এই ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে ঘর্ষণ বল সবসময় সাইকেলের গতিটাকে বা তার বলটাকে সাইকেলের গতিটাকে বাধা প্রদান করছে। তো বাধা প্রদান করতে করতে এক সময় ওই সাইকেলটা কি যাচ্ছে, থেমে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথম সূত্রটাতে দ্বিতীয় অংশটা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে গতিশীল থাকার কথা কিন্তু গতিশীল থাকছে না, গতিশীল থাকছে না। এখন গতিশীল না থাকার কারণটা হচ্ছে কি, ঘর্ষণ বল না থাকার কারণটা হচ্ছে ঘর্ষণ বল। এখন যদি ঘর্ষণ বল না থাকতো, নিউটন বলছে যে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে এই বস্তুটি বা সাইকেলটি অনবরত সুষম দ্রুতিতে এটা কি হতো, চলতেই থাকতো। তাহলে আমরা প্রথম সূত্রটা আমরা পেলাম কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক শিক্ষার্থী বন্ধুরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। আর গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে
চলতে থাকবে। সুষম দ্রুতিতে চলতে থাকবে। তাহলে এখানে বাহ্যিক কোনো বল না প্রয়োগ করলে কিন্তু ওই যে বস্তুটা গতিশীল আছে চিরকাল গতিশীলই থাকবে, কিন্তু আমরা দেখছি গতিশীল থাকছে না। এটা না থাকার কারণটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যে ঘর্ষণ বল থাকার কারণে ওই বস্তুটা কি থাকছে না, গতিশীল থাকছে না। কারণ ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, তাই কোনো বস্তুই কি থাকছে না, গতিশীল থাকছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম সূত্রটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন লিখতে পারি 3 নম্বর প্রশ্ন, যে নিউটনের বল সম্পর্কিত একময় সূত্রটি কি? আমি অলরেডি প্রথম সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছি। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। উত্তরটা এটাই লিখবা শিক্ষার্থী বন্ধুরা। তো এবার আসো, আমরা নিউটনের প্রথম সূত্রের মধ্যেই কিন্তু আমরা যে জড়তা জিনিসটা, এই জড়তা জিনিসটার আমরা ধারণা পেয়ে যাই। একটু লক্ষ্য করবা শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা নিউটনের প্রথম যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে জড়তা জিনিসটার আমরা কি পেয়ে যাই, ধারণা পেয়ে যাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে জড়তাটা কি, প্রশ্নে আসতেই পারে যে জড়তাটা কি। আচ্ছা, জড়তাটা হলো, আমরা একটু আসি, জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে বা সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাই হলো বস্তুর জড়তা। যেমন ধরো প্রথম সূত্রে আমরা বলছিলাম যে চিরকাল এই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তার মানে এখানে দেখো জড়তা জিনিসটা আমরা মানে বুঝে নিতে পারি, বল প্রয়োগ যদি না করি তাহলে তার থাকতে চাওয়ার প্রবণতাটা বা ইচ্ছাটা হচ্ছে কি, সে স্থির থাকবে। সে কি থাকবে, স্থির থাকবে, তার ইচ্ছে হচ্ছে স্থির থাকা, তাহলে সেটা হচ্ছে তার জড়তা। এবার আসো আবার গতিশীল বস্তুর ক্ষেত্রে, মানে যে চলতেছে তার ইচ্ছে হচ্ছে সে কি গতিশীল থাকবে। তাহলে একটা বস্তু বাহ্যিক আমি বল প্রয়োগ করলাম না, সে স্থির থাকবে চিরকাল, তার প্রবণতা বা ইচ্ছে হচ্ছে সে স্থির থাকবে, এটাও জড়তা। আবার ধরো গতিশীল যেই বস্তুটা মানে চলতেছে সে চিরকাল চলবে, এটা তার ইচ্ছা বা প্রবণতা, সেটাও আবার জড়তা। তাহলে একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে দুইটাই জড়তা, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জড়তা জিনিসটা বুঝতে পারলাম। জড়তা জিনিসটা হচ্ছে কি, কোনো বস্তু যে অবস্থায় আছে বা সে অবস্থায় থাকার প্রবণতা বা ইচ্ছাই হচ্ছে তার জড়তা। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে বা সে অবস্থায় থাকতে চাওয়ার বা চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, তাকেই কি বলা হয়, জড়তা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্ন লিখতে পারি যে 4 নম্বর প্রশ্ন,
জড়তা কাকে বলে? জড়তা কাকে বলে? তাহলে উত্তরটা আমরা অলরেডি বলে দিছি যে কোনো বস্তু চিরকাল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে জড়তা বলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসা যাক, জড়তার মধ্যে কিন্তু আমরা দুইটা জড়তা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে বস্তু স্থির থাকতে চাওয়া, আর একটা হচ্ছে বস্তু গতিশীল থাকতে চাওয়া। মানে যেটা স্থির বস্তু সে তার ইচ্ছে হচ্ছে স্থির থাকতে চাওয়া, আর যেটা গতিশীল বস্তু তার ইচ্ছে হচ্ছে সে গতিশীল অবস্থায় থাকতে চাওয়া। তাহলে যে আমরা লিখতে পারি যে জড়তা কত প্রকার ও কি কি? 5 নাম্বার, জড়তা কত প্রকার ও কি কি? এটা অনুধাবনে ব্যাখ্যা করো। এখন দেখো, আমি একটু বলেছি যে জড়তা 2 প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে কি গতি জড়তা। এখন যখন প্রশ্নে ব্যাখ্যা করো বলবে, তখন সেই ক্ষেত্রে দুইটা জড়তারই আমাকে সংজ্ঞা প্রদান করতে হবে, মানে অর্থাৎ সংজ্ঞা দিতে হবে। তাহলে এখন আমি ব্যাখ্যার মধ্যে স্থিতি জড়তা কাকে বলে এটা সংজ্ঞা দিব, আর গতি জড়তা কাকে বলে সেটার সংজ্ঞা দিব। সহজ জিনিসটা, যেমন ধরো স্থিতি জড়তা হচ্ছে কি কোনো বস্তু স্থির থাকতে যাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে স্থিতি জড়তা বলে। তাহলে কি স্থিতি এক হচ্ছে, এটার উত্তরের প্রথমটা হচ্ছে স্থিতি জড়তা, আর আরেকটা হচ্ছে গতি জড়তা। 2 নাম্বার হচ্ছে গতি জড়তা। তাহলে স্থিতি জড়তার সংজ্ঞাটা আমরা কি, কোনো বস্তু চিরকাল স্থির থাকতে, কোনো বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা ইচ্ছাকে স্থিতি জড়তা বলে। এবার আসি গতি জড়তা। কোনো বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা বা ইচ্ছাকে গতি জড়তা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে স্থিতি জড়তা এবং গতি জড়তা সম্পর্কিত সংজ্ঞাটাও আমরা পেয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।